ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার বাংলা সাহিত্য সংস্কৃতি ও শিল্পের ইতিহাস যে পার্টটি সেখানকার নাটক পত্রপত্রিকা গদ্য এইসব পার্ট হয়ে গেছিল। বাকি বেশ কয়েকটা পার্ট এখনও আছে। তার মধ্যে একটি হচ্ছে কাব্য সাহিত্য। কাব্য সাহিত্যের মধ্যে গুরুত্বপূর্ণ প্রায় মোটামুটিভাবে 4 থেকে 5টি টপিক আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন তো অনেক আছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আছে প্রায় 4টির মতো। তো একদিনে হবে না, আমি চেষ্টা করব আজকে 2টো টপিক করিয়ে দেওয়ার। যারা দেখছো এই ভিডিওটি তারা অবশ্যই খাতা কলমে প্র্যাকটিস করবে এবং নোট করবে ভালো করে। আর কোথাও অসুবিধা হতে গেলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি আবার সমাধান করে দেব। আজকের যে পার্ট সেখানকার প্রথম প্রশ্নটি হচ্ছে, লেখে নাও সবাই। 1 নম্বর কোশ্চেন, গীতি কবিতা কাকে বলে? গীতি কবিতা কাকে বলে? কোশ্চেন মার্ক। গীতি কবিতা কাকে বলে? এই গীতি কবিতার ধারায় বা গীতি কবিতার ধারায় বিহারীলাল চক্রবর্তীর অবদান, বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা করো। 1+4। তোমরা কারা কারা এর আগে কখনো বিহারীলাল চক্রবর্তীর নাম শুনেছ বা তার সম্পর্কে সামান্য জেনেছ? অবশ্যই কমেন্ট করবে। বিহারীলাল চক্রবর্তী নামটি আমাদের বাংলা সাহিত্যে হয়তো অনেকেই জানে না, কিন্তু এমন একটা সময় ছিল যে এই নামটিই ছিল বাংলা সাহিত্যে, বিশেষ করে কাব্য সাহিত্যে, কবিতার জগতে সবচেয়ে জনপ্রিয় একটি নাম। এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর যার কাছ থেকে উৎসাহ পেয়েছিলেন কবিতা লেখার, তিনিও এই বিহারীলাল চক্রবর্তী। এই যে গীতি কবিতা কথাটা, প্রথমে বলছি গীতি কবিতা কাকে বলে, তার উত্তরটা দেখো কিভাবে লিখতে হবে। প্রথমে একটা চিহ্ন দিয়ে দেবা, যেহেতু এখানে 2টো কোশ্চেন আছে, 2টো কোশ্চেনের উত্তর 2টো চিহ্ন দিয়ে করবে। গীতি কবিতার ইংরেজি যে প্রতিশব্দ তাকে বলা হয় লিরিক। আমরা যদিও জানি লিরিক মানে হচ্ছে গানের ভাষা, পরিভাষা, মূলত লিরিক বলা হয়, LYRIC, লিরিক। তাহলে গীতি কবিতার প্রথমে এখানে সংকেত শব্দ আমি দিয়ে দিব, অসুবিধা নেই। গীতি কবিতার ইংরেজি প্রতিশব্দ বলা হয় লিরিক। এই লিরিকের প্রধান বিষয়টা কি? এখানে ব্যক্তিগত চেতনা সবচেয়ে বেশি প্রাধান্য পায়। সমস্ত মানব জীবনের কথা কিন্তু থাকে না, সেখানে একক জীবনের কথা থাকে। যেমন ধরো, তোমরা তো জানো যে সমাজের সকল মানুষের কথা, সমাজ জীবনের কথা, এই সব আলোচনা করা হয় সাহিত্যে। কিন্তু কখনো কখনো তোমার যদি মন খারাপ থাকে, খুব ভালো লাগা থাকে, খুব মন খারাপ থাকে, মনে কোনো উচ্ছ্বাস থাকে, আবেগ প্রকাশ করার ইচ্ছা থাকে, তখন কি তুমি সকল মানুষের কথা বলবে? সেই উপন্যাস, সেই গল্প হয়তো লিখতে পারো তুমি অনেক মানুষকে নিয়ে, কিন্তু যেখানে তুমি নিজে গুনগুন করে গান গাইছো, নিজেরই মনের কথা বলছো, হয়তো সাজাতে পারছো না তবু গান গাইছো, তখন সেটাকে কি বলা হবে? সেটা তুমি নিজের জন্য লিখছো, তুমি তোমার নিজের মন থেকে মনের চিন্তা ভাবনাগুলোকে প্রকাশ করার জন্য লিখছো। তখন গান আর শুধু গান হলো না, তখন কবিতা আর শুধু কবিতা হলো না, তোমার আত্মকথন হয়ে দাঁড়ালো। তো তোমার যেখানে ব্যক্তিগত মনের চেতনা প্রাধান্য পাবে, বা যিনি কবির ব্যক্তিগত চেতনা প্রকাশ পাবে, সেখানে একক জীবনের কথা থাকবে, অর্থাৎ কবির স্বয়ং নিজের জীবনের কথা থাকবে। সেখানে কোনো সম্পূর্ণ মানব জীবনের কথা থাকবে না। সেখানে যা তুমি সহজে সবার কাছে প্রকাশ করতে পারো না, দেখবা যে তোমরা খুব অল্প বয়সে যারা কবিতা লেখে, তাদের কবিতার প্রধান বিষয় হয়ে দাঁড়ায় হয় প্রেম, না হলে মা, অথবা দুঃখ, খুব কষ্ট, যন্ত্রণা, এই সব নিয়ে কিন্তু তারা লিখতে ভালোবাসে। তাহলে এই যন্ত্রণা কি সমাজ জীবনের বা কোনো সমস্ত মানুষের জীবনের কথা বলছে তারা? বলছে না।
তারা কেবল নিজের মনের কথা বলছে। তো প্রত্যেক মানুষ যখন নতুন করে কবিতা লেখে, সেখানে যদি সুর প্রয়োগ করা যায়, তাহলে একদিক থেকে সেটা কবিতাও হলো, একদিক থেকে সুর প্রয়োগ করার ফলে সেটা গান হয়ে উঠলো, তখন হয়ে গেল গীতি কবিতা বা লিরিক। এবার এই গীতি কবিতার প্রধান দিকগুলো কী কী? তাহলে 1 নম্বর কথা, যে সেখানে সেটার প্রতিশব্দ আগে বলতে হবে। গীতি কবিতার প্রতিশব্দ, প্রতিশব্দটা কি, মানে ইংরেজি শব্দটা কি? লিরিক হলো একটা কথা, বাক্য শেষ। সেকেন্ড কথা হচ্ছে, এখানে কবির ব্যক্তিগত মনের কথা প্রাধান্য পাবে বা ব্যক্তিগত চেতনা প্রাধান্য পাবে, ব্যক্তিগত চেতনা প্রাধান্য পাবে। এখানে কিন্তু সমস্ত সমাজ জীবনের বা মানব জীবনের কথা থাকবে না, এখানে একক জীবনের কথা থাকবে, এখানে একক জীবনের কথা বলা হবে, একক জীবন কথা বলা হবে। আরেকটা বিষয়, যে ভাব তুমি অন্যের সাথে শেয়ার করতে পারো না, কিন্তু সেই ভাবটা তোমার মনের মধ্যে লুকিয়ে আছে, তাই বলা হয় যা তুমি শেয়ার করতে পারলে না বা ব্যক্ত করতে পারলে না, সেই ভাবগুলোকে বলা হয় অব্যক্ত ভাব। তো যেখানে তুমি অব্যক্ত ভাব প্রকাশ করছো কবিতা বা গানের মধ্যে দিয়ে, তখন বুঝতে হবে যে কবি মনের অব্যক্ত কথা, কবি মনের অব্যক্ত কথা। অব্যক্ত মানে কি? যা ব্যক্ত করা সম্ভব নয়, তাই আমরা কবিতায় বা গানে লিখি, তখন সেটা হয়ে গেল কবি মনের অব্যক্ত ভাব প্রকাশ করা হয় এই গীতি কবিতার মাধ্যমে। এইখানে কিন্তু কোনো বাধা ধরা নিয়ম নাই। ধরো তুমি কথাটা লিখতে লিখতে, কবিতা লিখতে লিখতে তোমাকে প্রচণ্ড ছন্দ মিলাতে হবে, অলঙ্কার মিলাতে হবে, এরকম কোনো ব্যাপার না। তুমি তোমার কথা ডিরেক্টলি বলছো গানের মধ্যে দিয়ে, হতে পারে কোনো একটা লাইন খুব ছোট হয়ে গেল, কোনো একটা লাইন খুব বড় হয়ে গেল, কোনো বিষয় ম্যাটার করছে না। এখানে কোনো বাধা ধরা নিয়ম নাই, এখানে ব্যক্তিগত আবেগটাই প্রধান। ক্লিয়ার? তাহলে এখানে কোনো বাধা ধরা কোনো নিয়ম নেই। আর এখানে প্রধান বিষয় হলো মনের আবেগ, ব্যক্তিগত আবেগ। কেমন? এখানে ব্যক্তিগত আবেগটাই প্রধান, অন্য কিছু বিষয় অতটা ম্যাটার করে না, ব্যক্তিগত আবেগটাই প্রাধান্য পায়। গেল কথা? আচ্ছা, এই গেল 1 নম্বরের প্রশ্ন উত্তর, অর্থাৎ গীতি কবিতার সংজ্ঞা। সেকেন্ড কাজ হচ্ছে বিহারীলাল চক্রবর্তীর অবদান লিখতে হবে আমাদেরকে। কি? গীতি কবিতার ধারায় প্রথম পয়েন্ট করতে হবে, গীতি কবিতার ধারায় বিহারীলাল চক্রবর্তীর অবদান। এবার তোমাকে কি কি কথা লিখতে হবে সেটা মন দিয়ে শোনো। দেখো, এই বিহারীলাল চক্রবর্তী আলোচনা করতে গেলে প্রথমে আমাদেরকে একটু ইংরেজি সাহিত্যে যেতে হবে। ইংরেজি সাহিত্যে প্রথম যারা রোমান্টিক কবিতা লিখলেন তাদের নাম হচ্ছে ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজ। এই দুইজন মিলে একটা সংকলন বের করেছিলেন, কবিতার সংকলন, যেখানে ওয়ার্ডসওয়ার্থের সব প্রেমের কবিতাগুলো ছিল, রোমান্টিক কবিতা ছিল, এবং কোলরিজের লেখা কবিতাগুলোর সংখ্যা খুব কম ছিল। তো তিনি যে বিষয়গুলোকে লিখেছেন সেটা হচ্ছে প্রকৃতির যে নিসর্গ সৌন্দর্য এবং অলৌকিক সৌন্দর্য, এই সমস্ত দৃশ্যগুলোকে তিনি কিন্তু খুব সুন্দরভাবে লিখেছিলেন। তো ইংরেজি সাহিত্যে প্রথম এই ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজ দুইজন মিলে যে গ্রন্থটা লিখেছিল বা যে সংকলন প্রকাশ করেছিল সেটার নাম লিরিক্যাল ব্যালাডস। লিরিক্যাল ব্যালাডস, লিরিক্যাল ব্যালাডস রচনা করেছিলেন। কে কে? ওয়ার্ডসওয়ার্থ আর কোলরিজ দুইজনের সম্মিলিত প্রয়াসে লিরিক্যাল ব্যালাডস রচনা করা হয়, এবং এই লিরিক্যাল ব্যালাডসের মাধ্যমেই ইংরেজি কাব্য সাহিত্যে গীতি কবিতার জন্ম হয়। অর্থাৎ এইটি ছিল মূলত ব্যালাডস বা গীতি কবিতার। তো এখান থেকেই ইংরেজিতে জন্ম হয়। ইংরেজিতে কি জন্ম হয়? গীতি কবিতার। ইংরেজিতে গীতি কবিতার জন্ম হয়ে যায়। এইবার ইংরেজিতে যখন গীতি কবিতার জন্ম হলো, তখন এই লিরিক্যাল ব্যালাডসটা এতটা জনপ্রিয় হলো মানব জীবনে, গোটা বিশ্বের মানুষের কাছে এটা হয়ে গেল একটা চ্যালেঞ্জিং বিষয় যে এরা লিখছে, আমরাও লিখব। এই যে অনুপ্রাণিত হওয়ার বিষয়টা, তো বাংলা সাহিত্যেও এই জোয়ারটা আসে। এই জোয়ারে সবচেয়ে বেশি
যিনি প্রভাবিত হন তার নাম হচ্ছে বিহারীলাল চক্রবর্তী। তো বাংলা সাহিত্যের যে কবি সবচেয়ে বেশি অনুপ্রাণিত হয়েছিল এই লিরিক্যাল ব্যালাডস পড়ার পর, অনুপ্রাণিত হয়েছিল এই লিরিক্যাল ব্যালাডস পড়ার পর, তো সেই ব্যক্তি, সেই কবিটির নাম হলো গিয়ে বিহারীলাল চক্রবর্তী। তো বাংলা সাহিত্যে তিনি অনেকগুলো লিরিক্যাল ব্যালাডস এর মতোই অনেক কবিতা গান লিখলেন, যেগুলো সাধারণভাবে লিখলে কবিতা, সুর যোগ করলে গান, টোটাল হয়ে গেল গীতি কবিতা, যেখানে ব্যক্তি মনের আবেগ প্রকাশ পায়। ঠিক আছে, তো তিনি অনেক কবিতা লিখলেন এবং বাংলা সাহিত্যে ওই সময় ওই মুহূর্তে আর কেউ ছিল না যে এত চমৎকার করে বাংলা কবিতাকে একটা নতুন রূপদান করতে পারে। তাই যেমনভাবে সকাল শুরু হয় কোনো পাখির ডাক দিয়ে, আর আমরা তাকে বলি ভোরের পাখি, ঠিক বাংলা সাহিত্যে প্রথম যে ওই পাখিটার ডাক দিয়ে উঠেছিল গীতি কবিতার হয়ে, অর্থাৎ গীতি কবিতা আমাদের বাংলায় এখন প্রচুর অনেকে লেখে। ঠিক আছে, তো যে মানুষটি প্রথম গীতি কবিতা লিখেছিল তাকে ভোরের পাখি হিসাবে ডাকা হলো। যে নাম দিল তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর বিহারীলাল চক্রবর্তীকে কি বললেন? ভোরের পাখি। কেন? কারণ তিনি প্রথম বাংলা কাব্য সাহিত্যে এই গীতি কবিতার ধারাটার প্রবর্তন করেছিলেন, তাই তাকে বলা হলো ভোরের পাখি। তোমরা হয়তো অনেকেই জানবে রবীন্দ্রনাথ ঠাকুর যখন খুব ছোট শৈশবকাল তার বা বাল্যকাল, সেই সময় তার বাড়িতে যাওয়া আসা ছিল কিন্তু যথেষ্ট অনেক বড় বড় মানুষদের। তাদের মধ্যে একজন হচ্ছে বিহারীলাল চক্রবর্তী, যথেষ্ট বয়স্ক মানুষ। তখন যখন রবীন্দ্রনাথ খুব ছোট তখনই কিন্তু বিহারীলাল চক্রবর্তী যথেষ্ট বয়স্ক মানুষ। তিনি আসতেন, সেখানে কাব্য চর্চা হতো ঠাকুর পরিবারে। ঠিক আছে, সেখানে কাব্য চর্চা হতো, গানের চর্চা হতো। রবি ঠাকুর এবং তার যে প্রিয় নতুন বৌঠান অর্থাৎ কাদম্বরী দেবী, সেও শৈশব, দুইজনই শুনতো মন দিয়ে, মন প্রাণ দিয়ে এই বিহারীলাল চক্রবর্তীর গান শুনতো। কোথাও যেন রবীন্দ্রনাথ ঠাকুরও মনে মনে ভেবেছিলেন যে এই বিহারীলাল চক্রবর্তীর মতো করে তিনিও লিখবেন একদিন কবিতা, একদিন গান। তো তিনিও লেখার চেষ্টা করেছিলেন, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার প্রথম পাঠক চিরকাল ছিল গিয়ে কাদম্বরী দেবী, তার নতুন বৌঠান। কিন্তু একটা সময় দেখা গেল যে নতুন বৌঠান সবসময় বিহারীলাল চক্রবর্তীর গুণগান গাইছেন, গান গাইছেন, তার কবিতা নিয়ে চর্চা করছেন। রবি ঠাকুরের বড় কষ্ট হয়েছিল এবং রবি ঠাকুর স্বয়ং নিজেও গান লেখে, কবিতা লেখে, তার নতুন বৌঠানের আকর্ষণ পাওয়ার চেষ্টা করতো, মনের আকর্ষণ পাওয়ার চেষ্টা করতো হয়তো। সেখানেও আমরা দেখি বিহারীলাল চক্রবর্তী কিন্তু খুবই জনপ্রিয়তার জায়গায় পৌঁছে গেছেন এবং শেষমেশ রবীন্দ্রনাথ ঠাকুর যখন বুঝলেন যে বিহারীলাল চক্রবর্তীর গানে আর কবিতায় এমন একটা উত্তেজনা আছে, একটা আবেগ আছে যা সাধারণত ওই সময় আর কারো গান কবিতায় নাই, তখন রবীন্দ্রনাথ ঠাকুর তাকে একাধারে বলেছিলেন ভোরের পাখি বলে সম্বোধন করেছিলেন, আরেক দিক থেকে বলেছিলেন কাব্যগুরু। দেখো, যাকে কবিগুরু বলা হয় সেই রবীন্দ্রনাথের কাছে কাব্যগুরু হয়েছিলেন বিহারীলাল চক্রবর্তী, কাব্যগুরু। এবং তোমরা আরও একটা বিষয় জেনে খুব অবাক হবে যে এই রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম দিককার যে কবিতাগুলো, প্রভাত সঙ্গীত, সন্ধ্যা সঙ্গীত, আরও অন্যান্য কবিতাগুলো, ভানু সিংহের পদাবলী, এইগুলোতে যেমন বৈষ্ণব পদাবলীর প্রভাব রয়েছে, তেমনই কিন্তু বিহারীলাল চক্রবর্তীর এই গীতি কবিতার প্রভাব মারাত্মক পরিমাণে রয়েছে। মানে যেমন যেমন তিনি পড়তেন, আমরাও তো অভ্যস্ত, বেশ কয়েকটি কবিতা পড়ার পর আমাদের তো মনে হয় এই ধরনের কবিতা আমরাও লিখতে পারি, তখন 2-4 লাইন হয়তো লিখলাম। রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রথম দিককার কবিতার বইগুলো, সেগুলো পড়তে গেলে তুমি মিল পাবে এই বিহারীলাল চক্রবর্তীর লেখা কবিতার সাথে। এইখানে কিন্তু মানে বিহারীলাল চক্রবর্তী কিন্তু অসাধারণ একটা পাণ্ডিত্যের প্রকাশ ঘটেছে বিহারীলাল চক্রবর্তীর মধ্যে, যে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার মধ্যে তিনি প্রভাব বিস্তার করতে পেরেছিলেন। তাই এখানে প্রথম দিককার কবিতা, প্রথম দিককার কবিতা কার? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম দিককার কবিতায় কার প্রভাব ছিল খুব বেশি? বিহারীলাল চক্রবর্তীর। গেল কথা, এতদূর হলো। এবার আমাদেরকে করতে হবে কি, বিহারীলাল চক্রবর্তীর কয়েকটি কাব্যগ্রন্থের নাম লিখতে হবে। তাহলে পয়েন্ট করতে হবে কাব্য সমূহ। কাব্য সমূহ চট করে লিখে নাও সবগুলো নাম। লেখো বঙ্গ সুন্দরী, বঙ্গ সুন্দরী,
প্রেম প্রবাহিনী নিসর্গ সন্দর্শন বন্ধু বিয়োগ সাধের আসন সারদা মঙ্গল প্রভৃতি। নামগুলো মনে থাকবে, বঙ্গসুন্দরী, প্রেম প্রবাহিনী, নিসর্গ সন্দর্শন, বন্ধু বিয়োগ, সাধের আসন, সারদা মঙ্গল প্রভৃতি কাব্য তিনি রচনা করেছেন। এগুলো সবচেয়ে বেস্ট যেগুলো আমার দৃষ্টিতে আর কি। এবার কি করতে হবে তোমরা জানো, যে কাব্যসমূহের নাম লিখলেই হয় না, এবার তার সেই কাব্যগুলো সম্পর্কে আলোচনা করতে হবে। তাহলে এখানে লিখতে হবে কাব্য আলোচনা, কাব্য আলোচনা। প্রত্যেকটি সম্পর্কে তুমি কাব্য আলোচনা করতে পারবে। দেখো খুব সংক্ষেপে আমি ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি। বঙ্গসুন্দরী সম্পর্কে তোমরা কি লিখবে, এখানে আলাদা করে পয়েন্ট করা দরকার নাই যে বঙ্গসুন্দরী, তুমি লিখতে পারবে যে বঙ্গসুন্দরী কাব্যগ্রন্থে বঙ্গদেশের প্রাকৃতিক সৌন্দর্যের শোভার বিবরণ তিনি দিয়েছেন। হয়ে গেল। তাহলে এখানে প্রাকৃতিক সৌন্দর্যের কথা তিনি বলেছেন, বা বাংলার প্রকৃতি প্রাকৃতিক সৌন্দর্য হলো বঙ্গদেশের প্রাকৃতিক সৌন্দর্যের কথা তিনি বলেছেন। প্রেম প্রবাহিনীতে কি হয়েছে, মানুষের জীবনে কত ধরনের প্রেম আসে, এই প্রেমের যে কত জোয়ার ভাটা লেগে থাকে, কত রকমের প্রবাহ থাকে, প্রেমের বিভিন্ন দিক বিষয়ে কথা বলেছেন, প্রেমের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেছেন। নিসর্গ সন্দর্শন কথাটা হচ্ছে প্রকৃতির অত্যন্ত নিখুঁত বর্ণনা করেছেন তিনি, প্রকৃতির অত্যন্ত নিখুঁত বর্ণনা, আকাশ, মাটি, জল, প্রকৃতির অত্যন্ত নিখুঁত বর্ণনা করেছেন তিনি এখানে। বিশেষ করে একদম বলতে পারো যে কি স্বর্গীয় মহিমা, পড়তে পড়তে তুমি অবাক হয়ে যাবে যে এত সুন্দর করে বর্ণনা করা যায় প্রকৃতিকে, নিখুঁত বর্ণনা করেছেন তিনি। এইখানে এসে একটু তোমাকে ব্যাখ্যা লিখতে হবে। বন্ধু বিয়োগ, দেখো এই বিহারীলাল চক্রবর্তীর যে প্রথম স্ত্রী ছিল, একদিন তার মৃত্যু হয়, তাতে ভীষণভাবে শোকগ্রস্ত হয়ে ওঠে আমাদের প্রিয় কবি বিহারীলাল চক্রবর্তী। তারপরে তার প্রিয় একজন বন্ধু মারা যায়, তারও পরে আরও একজন বন্ধু মারা যায়। এইভাবে করে দেখা যায় যে আসলে বয়স্ক মানুষ তো এক এক করে অনেকগুলো বন্ধু মারা যাচ্ছে। তার প্রথম পত্নী মারা গেল, প্রথম পত্নী বা স্ত্রী মৃত্যু, প্লাস তার তিনজন বন্ধু মারা যায়, তিনজন বন্ধুর মৃত্যু। এই তিনজন বন্ধুর মৃত্যু আর স্ত্রীর মৃত্যু, এই চারজনের মৃত্যুতে তিনি এত শোকগ্রস্ত হয়ে গেল। শোক মানে কি, ভীষণ কষ্ট পাচ্ছেন, যন্ত্রণায় ছটফট করছেন। এই এত কষ্ট পেলেন যে তখন তার মনের মধ্যে থেকে যে দুঃখ, বেদনা, যন্ত্রণা, প্রিয় মানুষগুলো হারিয়ে গেল, এই যে বিয়োগ হয়ে গেল জীবন থেকে, ঠিক আছে, এই নিয়ে তিনি লিখলেন বন্ধু বিয়োগ। এরপর আসি আমরা পরের কাব্যগ্রন্থ সাধের আসন সম্পর্কে। সাধের আসন জিনিসটা কোথা থেকে আসলে একটু বলি আমরা। বিহারীলাল চক্রবর্তী বাংলা সাহিত্যকে উপহার দিয়েছেন অনেক কিছু, অনেক কবিতা, গান, গীতি কবিতা। সেই উপহার পেয়ে ধন্যবোধ করেছিলেন রবি ঠাকুরের প্রিয় নতুন বৌঠান কাদম্বরী দেবী। আর সেই কাদম্বরী দেবী নিজের হাতে বানিয়েছিলেন একটা সুন্দর আসন আর দিয়েছিলেন কবি শ্রেষ্ঠ বিহারীলাল চক্রবর্তীকে উপহার। সাধ করে বানিয়েছিলেন এই আসনটা। একদিন যখন বিহারীলাল চক্রবর্তী শুনলেন যে সেই ছোট্ট আদরের বৌঠান, তারও সম্পর্কে বৌঠান হয় কাদম্বরী দেবী, যে তিনি সুইসাইড করেছেন, আত্মহত্যা করেছেন, কাদম্বরী দেবীর এই অকাল মৃত্যুতে তিনি এত মর্মান্তিকভাবে কষ্ট পেয়েছিলেন যে বাড়ি ফিরে তিনি সেই আসনটি বের করেছিলেন যেটা কাদম্বরী দেবী তাকে উপহার দিয়েছিলেন, সাধ করে বানিয়েছিলেন। তিনি লিখলেন একটি কাব্যগ্রন্থ, পুরো কবিতার বই লিখে দিলেন সাধের আসন সম্পর্কে।
তাহলে এখানে কে ছিল এই কাদম্বরী দেবী? কাদম্বরী দেবী ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের যে দাদা, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী কাদম্বরী দেবী। কাদম্বরী দেবী। কেমন? আচ্ছা, নেক্সট পার্ট হচ্ছে সারদা মঙ্গল। এই সারদা মঙ্গলটা হচ্ছে শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। তোমাকে একটা কথা এখানে লিখতে হবে, এইটি সবগুলো একটা করে বাক্য লিখলে, সবগুলো সম্পর্কে একটা বা দুটো করে বাক্য লিখলে সারদা মঙ্গলের ক্ষেত্রে তোমাকে লিখতে হবে বেশ কয়েকটা কথা। 1 নম্বর কথা হচ্ছে শ্রেষ্ঠ, তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম হলো সারদা মঙ্গল। দেখো আমাদের জীবনে না একজন দেবী আছে, প্রত্যেকের সঙ্গে যুক্ত আছে। আমরা যা কাজ করি, আমাদের জীবনে বেঁচে থাকার জন্য আমরা যত রকম উৎসাহ পাই, ভেতর থেকে উদ্দীপনা, ভেতর থেকে শক্তি পাই, ওইটাকে বলা হয় প্রেরণা দান করছে যে দেবী। প্রেরণা দেবী প্রেরণা দিচ্ছে, আমাদের উৎসাহ দিচ্ছে। তো সেই প্রেরণার দেবী অর্থাৎ জীবন দেবীকে বা জীবন দেবতাকে তিনি বলেছেন সারদা মঙ্গল কাব্যগ্রন্থে তার বর্ণনা করেছেন। দেখো দেবীর 3টি রূপ হয়। এক হয় মেয়ে রূপে, তার ঘরে যখন মেয়ে আসে তখন মনে হয় যেন সে মেয়ে, ধীরে ধীরে সে মেয়েটা কি হয়ে ওঠে, ধীরে ধীরে তার সেই মেয়েই কিন্তু ছোট যে শিশুটিকে তুমি দেখছো, সে আজ কারো মেয়ে আছে, কখনো কারো স্ত্রী হবে বা প্রেমিকা হবে, কখনো কারো মা হয়ে উঠবে। স্ত্রী রূপ, স্ত্রীর বা মহিলার কি যেহেতু 3টি রূপ সবচেয়ে বেশি আমাদের সামনে প্রকৃষ্ট হয়। যখন আমরা কাব্যগ্রন্থ রচনা করি, কবিতা লিখি, তখন কিন্তু কবিতা যখন আমরা জন্ম দিই কবিতার, সেই মুহূর্তে সে আমাদের কাছে মেয়ে। কবিতাটা লিখতে লিখতে কবিতার প্রেমে পড়ে যাওয়া যায়। কেমন? তখন কবিতা আমাদের প্রেমিকা। আর কবিতাটা লেখা শেষ হয়ে যাওয়ার পর কবিতা যখন ছড়িয়ে যায় অনেকের কাছে, আর সে আমাদেরকে খ্যাতি দেয়, যশ দেয়, সম্মান দেয় এই কবিতাটা, তখন কবিতা আমাদেরকে আশীর্বাদ করছে যেন কবিতা হয়ে গেছে মা। এই যে 3টি রূপ কার, এই যে কবিতা লেখা, তো কবিতা যে লিখলাম আমি তো বুদ্ধি দিয়ে লিখলাম, তাই না? তো বুদ্ধির দেবীকে সরস্বতী, সরস্বতীর আরেক নাম হচ্ছে সারদা। তালব্যস্য লিখে দিলে কিন্তু দুর্গা দেবী হয়ে যাবে। বানানটাকে বুঝবা, তালব্যস্য হয় আকার যদি লেখো সারদা বানানে তাহলে সেটা দুর্গা, আর যদি দন্তস্ব লেখো তাহলে সরস্বতী। তো সারদা দেবীর তিনি আরাধনা করেছেন। এই ক্ষেত্রে সবথেকে প্রধান বিষয় হচ্ছে যে তিনি প্রেরণাদাত্রী দেবীকে বা প্রেরণা দেবীকে, প্রেরণার দেবীকে তিনি প্রেমের দেবীতে রূপান্তরিত করেছেন। এই কাব্যগ্রন্থে প্রেরণার দেবী একেবারে প্রেমের সম্পর্কে তিনি নিমজ্জিত হয়েছেন, এবং এখানে 3 রূপের, এই সারদা দেবীর 3টি রূপের সম্মিলন ঘটেছে, ত্রিবিধ রূপের সম্মেলন ঘটেছে। এই কারণেই সারদা মঙ্গল সবচেয়ে শ্রেষ্ঠতম একটি কাব্য গ্রন্থ। এইভাবে আমরা এবার একটা মূল্যায়ন লিখতে পারি, যদিও 1, 2, 3টা প্যারা হয়ে গেছে, তুমি লিখতে পারো মূল্যায়ন। মূল্যায়ন কথাতে তুমি 2 থেকে 3টা বাক্য লিখলেই যথেষ্ট। তার কবিতাগুলির অধিকাংশ কবিতাতেই যেটা দেখা যায় সেটা হচ্ছে সুর মূর্ছনা। সুর মূর্ছনা অর্থাৎ তুমি যেভাবেই সেটাতে সুর প্রয়োগ করো না কেন, সেটা কিন্তু গানের স্তরে পৌঁছেই যাবে। তার প্রত্যেকটি কবিতায় সুর মূর্ছনা ধরা পড়ে। আর কি? ব্যক্তিগত আবেগ, কোথাও খুব প্রেম, কোথাও আদর, কোথাও খুব দুঃখ যন্ত্রণা, তো ব্যক্তিগত আবেগ ধরা পড়ে, ব্যক্তিগত আবেগ ধরা পড়ে। যার কারণে বাংলা সাহিত্যে বিহারীলাল চক্রবর্তীর অবদান কখনোই অস্বীকার করা যাবে না, বা অনস্বীকার্য। এইভাবে লিখে তোমরা মূল্যায়নটিকে শেষ করলে। এই ছিল গীতি কবিতা কাকে বলে, আর গীতি কবিতার ধারায় বিহারীলাল চক্রবর্তীর যে অবদান তা আলোচনা করা। এখানে এইটা 5-এর জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট। এরপরে আরেকটি বিষয় ইম্পর্ট্যান্ট আছে, সেটা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে। দ্বিতীয় প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের লিখে নাও সবাই, রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থগুলির
কাল অনুসারে কাব্যগ্রন্থগুলির কাল কাল মানে টাইম, সালটার কথা বলছে, কাল অনুসারে বিভাগ করো, বিভাগ করো। পূর্ণচ্ছেদ। তার সাথে আরেকটা কোশ্চেন হবে, প্রতি বিভাগের একটি করে কাব্যগ্রন্থের নাম লেখো। বোঝাচ্ছে 2+3। এই প্রশ্নটা একদম জলের মতো সহজ, খুবই ছোট উত্তর হবে, কিন্তু পারফেক্ট লিখতে হবে। বিষয়টাকে একটু বুঝতে হবে। এখানে দুটো প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা বলেছে কাব্যগ্রন্থগুলির কাল অনুসারে বিভাগ করো। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের যদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা দেখি, তো তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন কাব্যগ্রন্থ রচনা করেছেন, কোনোটা আগে কোনোটা পরে। তো যেটা আগে করেছেন সেটা আগে লিখতে হবে, তারপরে যেটা কাব্যগ্রন্থ লিখেছেন সেটা সময়, তারপরে সময়, তারপরে সময়, তারপর সময়, এভাবে করে সাজাতে হবে। আমাদের প্রত্যেকেরই সূচনা হয়, তাই না? আরেকটা হয় অন্তিম পর্যায় হয়, তাই না? তো রবীন্দ্রনাথ ঠাকুরের পুরো কাব্যগ্রন্থ, পুরো কবিতার জীবনটাকে যদি ডিভাইডেড করা যায়, ধরে নাও এতটা অংশ হচ্ছে একটা স্কেল, যেটাকে বলা হয় কাব্যগ্রন্থ রচনার মুহূর্ত। ক্লিয়ার? এবার এই কাব্যগ্রন্থ রচনার মুহূর্তের সূচনা একটা হয়, অন্তপর্ব হয়, রবীন্দ্রনাথ ক্ষেত্রেও ঠিক তেমনই। তাহলে দেখো কিভাবে এখানে কাব্যগ্রন্থগুলির কাল অনুসারে যখন বর্ণনা করবো আমরা, তাহলে একটা চিহ্ন দিয়ে দেবো আর পয়েন্ট করে দেবো রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থগুলির কাল অনুসারে বিভাগ। হলো, কথা শেষ। এইবারে এখানে লিখতে হবে যে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থগুলিকে মূলত কাল অনুসারে 8টি পর্যায়ে বিভক্ত করা যায়। 8টি পর্যায়ে বিভক্ত করা যায় বা করা হয়, যথা এবার এক এক করে আমরা লিখব। প্রথমে পয়েন্টিং করে দিই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ক্লিয়ার? যেমনটা বললাম, প্রত্যেকের জীবন যেমন তাদের কাজও তেমন। কাজ কিন্তু জীবন থেকেই তৈরি হয়। তো জীবনের যেমন একটা সীমানা থাকে, শুরু থাকে, শেষ থাকে, এখানেও সেই রকম। প্রথম পার্টের নাম দিলাম সূচনা পর্ব, লিখে নাও সাবধানে, সূচনা পর্ব। আর লাস্টেরটার নাম দিলাম অন্তপর্ব, অদন্তনয়তয় জফলা প বয়রেপ, অন্তপর্ব। ক্লিয়ার? সূচনা পর্ব, অন্তপর্ব। দেখো, দিনের যেমন একটা সূচনা হয়, সূচনাটাকে আমরা বলি উন্মেষ ঘটছে, তার উদ্ভব ঘটছে, চারদিকে বিকাশ ঘটছে। রবীন্দ্রনাথ ঠাকুরের সূচনা পর্ব পার হলো, সূচনা পর্বের পরেই কিন্তু সে ধীরে ধীরে বিকশিত লাভ করছে, তাই ওই পাঠটাকে বলা হয় উন্মেষ পর্ব। উন্মেষ, হ্রস্ব দন্তনময় একার মূর্ধন্যস, উন্মেষ পর্ব। ক্লিয়ার? উন্মেষ পর্ব। এই উন্মেষ পর্বের পরেই কিন্তু একটা জায়গা আসে যে সে খুব দ্রুত গতিতে বড় হতে শুরু করে, মানুষের জীবনটা যেভাবে আর কি। ঠিক আছে, জন্ম হয়ে গেল, জন্মের পরে ধীরে ধীরে একটু একটু করে বড় হচ্ছে, সে ধীরে ধীরে উন্মেষ হচ্ছে, আর তারপরে প্রচণ্ড চঞ্চল হয়ে যায় সে। তখন বলা হয় এটা এর সবচেয়ে গোল্ডেন টাইম, যেন সবচেয়ে ঐশ্বর্যময় মুহূর্ত, তাই এটার নাম দিলাম ঐশ্বর্য পর্ব। ঐশ্বর্য পর্ব। ক্লিয়ার? সূচনা পর্ব, উন্মেষ পর্ব, ঐশ্বর্য পর্ব, যেন আমাদের মানুষের জীবনের মতোই। ঠিক আছে, এই ঐশ্বর্য পর্বের পরে একটা পার্ট আছে যে সে খুব কাছাকাছি চলে এসছে জীবনের সবচেয়ে দামি মুহূর্তটাতে। হয় এইরকম আমাদের, ধরো একজন মানুষ জন্মগ্রহণ করলেন, সূচনা হলো, ধীরে ধীরে একটু বড় হচ্ছেন, উন্মেষ, এবার খুব দ্রুত গতিতে সে বড় হচ্ছে এবং খুব ফাইট করছে, খেলাধুলো করছে, চঞ্চলতা, সেই যে চঞ্চলতা সেটা হচ্ছে ঐশ্বর্য পর্ব। ঐশ্বর্য পর্ব পার করার পরে সে কিন্তু ধীরে ধীরে এবার একটু কোথাও যেন সিনসিয়ার হওয়ার চেষ্টা করছে। তো ধরে নাও এই জায়গাতে ঐশ্বর্য আছে, হ্যাঁ, খুব চঞ্চলতা আছে, আর এই স্তরে গিয়ে দাঁড়িয়ে আছে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পর্যায়। তো এই যে পথটা ও অতিক্রম করলো, এইটাকে কি করব? ও গুরুত্বপূর্ণ পথের কাছাকাছি পৌঁছে গেছে, একদম কাছাকাছি পৌঁছে গেছে, অন্তর্বর্তী হয়ে গেছে। তাই এই পার্টে ঐশ্বর্য পর্বের পরে আসছে অন্তর্বর্তী পর্ব। অন্তর্বর্তী, অদন্তনয় ত বয় রেপ তয় রেপ দীর্ঘই, অন্তর্বর্তী পর্ব।
ক্লিয়ার? এই অন্তর্বর্তী পর্ব কমপ্লিট করার পর ওই যে বললাম একদম ভীষণ পারফেক্ট জায়গায় পৌঁছে গেলেন। একজন মানুষ যেমন পারফেক্ট জায়গায় পৌঁছানোর আগে কিছুটা পথ অতিক্রম করে, প্রথমে সূচনা হয়, তারপর ঐশ্বর্য হয়, আর তারপর উন্মেষ হয়, তারপর ঐশ্বর্য, এবং তারপরে অন্তর্বর্তী পর্ব পার করার পর সেই জায়গাতে পৌঁছে যায়। কোন জায়গা? রবীন্দ্রনাথ ঠাকুর কোন জিনিসের জন্য সবচেয়ে বেশি বিখ্যাত? নোবেল। আর নোবেলের জন্য যে বিখ্যাত হলেন তিনি, সেটা কোন পার্টে? গীতাঞ্জলি রচনা করার জন্য। তাই ওই পর্বটাকে বলা হয় গীতাঞ্জলি পর্ব। গীতাঞ্জলি পর্ব, এটা হচ্ছে সব গুরুত্বপূর্ণ তার টাইম, গুরুত্বপূর্ণ সময়। গীতাঞ্জলি পর্ব যখন হয়ে গেল কি না, তো তখন তো তাকে আর পাওয়া যায় না। মানে শুধু ভারতের না, শুধু বাংলা সাহিত্যের না, তিনি মানুষের, সব দেশের বিশ্ব কবিতে রূপান্তরিত হয়ে যাচ্ছেন। সারা বিশ্ব জুড়ে তাকে পড়া হচ্ছে, তাকে ডাকা হচ্ছে। মানে তখন তো তিনি একদম পাখি হয়ে গেলেন, উড়ে যাচ্ছেন, তিনি যেন বলাকা হয়ে গেলেন। তাই বলাকা পর্ব, বলাকা পর্ব কেমন? এই বলাকা পর্ব তিনি উড়ছেন, কিন্তু থামতে তো হবে, অর্থাৎ পুনশ্চ শেষ অন্তিম পর্যায়ে তিনি পৌঁছাচ্ছেন। সেটাকে বলা হচ্ছে পুনশ্চ পর্ব। পুনশ্চ পর্বের পরেও তিনি রোগশয্যায়, যখন তিনি শয্যাশায়ী, সেই সময়ও তিনি লিখে চলেছেন। সেই পার্টকেই বলা হচ্ছে অন্তপর্ব, শেষ পর্ব। দেখো, সূচনা, উন্মেষ, ঐশ্বর্য, অন্তর্বর্তী, গীতাঞ্জলি, বলাকা, পুনশ্চ, অন্তর্পর্ব বা অন্তপর্ব। ক্লিয়ার? এই 8 ভাগে তার কাব্যগ্রন্থগুলিকে সাল অনুযায়ী বিভক্ত করা যায়। সালগুলো খুব গুরুত্বপূর্ণ। 1875 থেকে 1886। কেমন? এই যে সূচনা পর্ব দেখছো, এই সূচনা পর্ব 1875, এইটাই তোমাকে কাল অনুসারে বলেছে না, তো কালটা লিখতে হবে, তোমাকে টাইমিংটা লিখতেই হবে, টাইম না লিখলে কিন্তু হবে না। তো তারিখ, সালগুলো লিখতে হবে। যেমন এই সময়টা তার সূচনা পর্ব যেটা, সেটা 1875 থেকে 1881, এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। 1881 খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল। পরের পার্ট 82 থেকে 86, মানে 1882 থেকে 1886। আচ্ছা, লিখেই দিচ্ছি, আবার ভুল না হয়ে যায় কারো। 1882 থেকে 1886 সাল পর্যন্ত চলেছিল তার উন্মেষ পর্যায়। তারপরে 1887 থেকে 1896 সাল। দেখো, ধীরে ধীরে কিন্তু 1900 সালের কাছাকাছি পৌঁছচ্ছে। এরপরে 1897 থেকে, দেখো এখানে 96 শেষ হলো, এবার 97 থেকে শুরু, এটা চলে যাবে 1910 পর্যন্ত। অন্তর্বর্তী পর্বটা অনেকটা বড় হলো, 1910 অবধি। এবার 1910 থেকে শুরু হচ্ছে, 1915 পর্যন্ত গেল। এরপরে বলাকা পর্ব 1916 থেকে 1929 সাল পর্যন্ত গেল, অনেকটা পর্ব গেল এটা। এরপরে 1930 থেকে 1936 সাল পর্যন্ত গেল। আর লাস্ট পর্ব জানো তোমরা, 1941 তিনি মারা গেছেন। তো যতদিন মারা গেছেন ততদিন পর্যন্ত, মৃত্যু পর্যন্ত তিনি লিখেছেন। তো 37 থেকে 36 শেষ হলো, তাহলে 37 থেকে 41, 37 থেকে 1941। মিলিয়ে পড়বে 75 থেকে 81, 82 থেকে 86, 87 থেকে 96, 96 পরে 97, 97 থেকে 10, 10 থেকে শুরু হলো 15, 15 পরে 16, 16 থেকে 29, 29 পরে 30 আসছে, 30 থেকে 36, 36 পরে 37 থেকে একদম ডিরেক্ট মৃত্যু পর্যন্ত। এই পার্টেই তুমি 2 পেয়ে যাবে, এইটুকুটা লিখলেই তুমি 2 পেয়ে যাবা। পরের প্রশ্নটা হচ্ছে প্রতি বিভাগের একটি করে কাব্যগ্রন্থের নাম লেখো। তোমাকে কি করতে হবে? আবারও একটা চিহ্ন দিতে হবে, আর প্রত্যেকটা গ্রুপ নাম লিখতে হবে। আবার 1 নাম্বার সূচনা পর্ব, 2 নাম্বার উন্মেষ পর্ব, সম্পূর্ণ 8টা লিখতে হবে। তার পাশে তীর চিহ্ন দিয়ে তোমাকে উত্তরগুলো লিখতে হবে। মানে প্রত্যেকটা পর্বে অনেকগুলো কাব্যগ্রন্থ রয়েছে। দেখো, কবিতার কথা বলছি না, কাব্যগ্রন্থের কথা বলছি। প্রত্যেকটা পর্বে অনেকগুলো কাব্যগ্রন্থ আছে, তার মধ্যে যে কোনো একটা করে কাব্যগ্রন্থের নাম লিখতে হবে, তাহলে তুমি 3 পেয়ে যাবে। আমি আর এখানে আলাদা করে লিখলাম না, আমি এখানে পাশে দেখিয়ে দিচ্ছি যে তোমাদের দেখতে যেন সুবিধা হয়। এমন তোমরা কিন্তু আলাদাভাবে লিখবে, একসাথে লিখলে নাম্বার পাবে না। একসাথে লিখলে তোমাকে একটার জন্য 2 নাম্বার দিয়ে ছেড়ে দিবে, 3 নাম্বারটাতে আর দিবে না। তাই তোমাকে আলাদা করে লিখতে হবে। এই জায়গাতে নিচে যেটা লিখতে হতো সেটা আমি পাশে লিখে দিচ্ছি, তোমরা আলাদা করে নিচে দিকে লিখবে। আমি একটু আগে বিহারীলাল চক্রবর্তী আলোচনা করতে গিয়ে বললাম যে সূচনা পর্বের সূচনার দিকে যে ছিল ভানু সিংহের পদাবলী, ভানু সিংহের পদাবলী। এছাড়াও এখানে রয়েছে আরও অনেকগুলো কাব্যগ্রন্থ, যেমন ধরো প্রভাত সঙ্গীত,
ঠিক, সরি, ভানু সিংয়ের পদাবলী লেখার পর তুমি শৈশব সঙ্গীত লিখতে পারো একটা। ভানু সিংয়ের পদাবলী, শৈশব সঙ্গীত, মানে একদম শিশু অবস্থায় যেটা লিখলেন। এরপরে যখন উন্মেষ ঘটছে, শুরু হচ্ছে, তখন প্রভাত সঙ্গীত আর সন্ধ্যা সঙ্গীত। তো এখানে লিখতে পারো তুমি প্রভাত সঙ্গীত, প্রভাত সঙ্গীত। আমি এখানে আরও একটা লিখে রাখি শৈশব সঙ্গীতের কথা, তোমাদের যেটা মনে থাকবে সেটা লিখবা, শৈশব সঙ্গীত ইত্যাদি বা প্রভৃতি। প্রভাত সঙ্গীত। এরপরে ঐশ্বর্য, মানে সবচেয়ে ঐশ্বর্যে পৌঁছে গেছে, মানে সোনার মতো সময়, তাই সোনার তরী। এই সময়ের সবচেয়ে ইন্টারেস্টিং একটা কাব্যগ্রন্থ সোনার তরী। কেউ যদি আগ্রহী হও সোনার তরী কাব্যগ্রন্থের সবচেয়ে গুরুত্বপূর্ণ কবিতা যেটা সোনার তরী, সেটা সম্পর্কে আলোচনা করতে, তো আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবা, লিখবা সোনার তরী কবিতার আলোচনা বাংলা অডিয়েন্স, তাহলে পেয়ে যাবা। খুবই সুন্দর একটা কবিতা, দারুণ তোমাকে শিক্ষা দিবে এই কবিতাটা। যাই হোক, এরপরে অন্তর্বর্তীতে পৌঁছে গেলাম। অন্তর্বর্তীতে যেন খুব কাছাকাছি ঈশ্বরের যখন আমরা সেবা করি, তখন আমরা কি করি, আমাদের সমস্ত যা ফুল টুল থাকে আর কি, সেগুলো দিয়ে দিই, এটাকে বলে নৈবেদ্য। তো একদম গীতাঞ্জলিতে পৌঁছানোর আগে তিনি নিজের মন প্রাণ দিয়ে লিখছেন, সেটাকে বলা হয় নৈবেদ্য। নৈবেদ্য বলে তার একটা কাব্যগ্রন্থ রয়েছে, নৈবেদ্য, দন্তনা ঐকার বয়ে একার দয়ে জফলা, নৈবেদ্য কাব্যগ্রন্থ। এরপর তোমরা জানো গীতাঞ্জলি পর্বে গীতাঞ্জলি কাব্যগ্রন্থই আছে, গীতাঞ্জলি আরও আছে, তো এটাই আমি লিখলাম গীতাঞ্জলি। নেক্সট খুব সহজ, বলাকা পর্বে আছে বলাকা কাব্য, পুনশ্চ পর্বে আছে পুনশ্চ কাব্য, সব একই আছে একবারে, পুনশ্চ কাব্য। আর অন্ত পর্বে কিন্তু অনেক আছে, প্রান্তিক আছে, আরোগ্য আছে, ঠিক আছে, প্রান্তিক কাব্য, আরোগ্য কাব্য প্রভৃতি। ব্যাস, এই ছিল তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আলোচনা। কাব্যধারায় প্রায় 4 জনের সম্পর্কে পড়তে হবে তোমাদেরকে, সবচেয়ে ইম্পর্টেন্ট 4-5 জন সম্পর্কে পড়তে হবে। সেখানে আজকে বিহারীলাল চক্রবর্তী এবং রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে আলোচনা করলাম। এর পরের দিন আমি আবার একটি পার্ট করে তোমাদের কাব্য সাহিত্যটা কমপ্লিট করে দেবো। যারা দেখছো, যাদের সামান্য সহযোগিতা হচ্ছে বলে মনে করছো, তারা অবশ্যই কমেন্ট করে জানাবে, তো তাতে আর কিছুই না, উৎসাহ পাবো। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নেক্সটে নতুন কোনো আলোচনা নিয়ে। নমস্কার।